নমস্কার, সেলেব সন্ধ্যার আরো একটি পর্ব নিয়ে চলে এসেছি আমি অমিত। আজ আমাদের এটি একটি বিশেষ পর্ব। আজ আমাদের অতিথি একজন অন্য জগতের মানুষ। আসলে গত কয়েকদিন ধরে এই মানুষটিকে নিয়ে ঘনীভূত হয়েছে রহস্যের মেঘ। হঠাৎ করেই খবরের শিরোনামে উঠে এসেছে এই মানুষটির নাম, আর তাই এক প্রকার বাধ্য হয়েই মানুষটিকে ডেকে এনেছি আমাদের স্টুডিওতে। হ্যাঁ, ঠিকই ধরেছে, আজ আমাদের সাথে রয়েছেন বিখ্যাত জ্যোতিষ ডক্টর কর্ণজিৎ পাল। নমস্কার স্যার। নমস্কার। দর্শকরা হয়তো সবাই জানেন ঠিক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আজ কর্ণবাবুকে আনা হয়েছে। গত 12 তারিখ বুধবার মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী হরিপদ গুহের একটি গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়। মন্ত্রী সহ গাড়ির চালক এবং মন্ত্রীমশাইয়ের পিএ মারা গেছেন এই দুর্ঘটনায়। কিন্তু এই গাড়িতে আরও একজনের থাকার কথা ছিল। তিনি হলেন মাননীয় পুলিশ মন্ত্রী শ্রী ভবানী মিত্র। ভবানীবাবু জানিয়েছেন ডক্টর কর্ণজিৎই তাকে কয়েকদিন আগে বারণ করেছিলেন বুধবার দিন কোনো গাড়িতে করে হাইওয়ের ওপর দিয়ে না যেতে। মাননীয় পুলিশ মন্ত্রী মনে করেন আজ উনি বেঁচে আছেন শুধুমাত্র ডক্টর কর্ণজিৎ পালের অসাধারণ ক্ষমতার দৌলতে। কর্ণবাবু, এ বিষয়ে আপনার বক্তব্য শুনব। না না না, এটা একটু বাড়াবাড়ি। উনি আমার বাড়ি আসার পর ওনার মুখ দেখে আমার কীরকম একটা সন্দেহ হয়েছিল, তারপর আমি ওনার হাত দেখে ওনাকে এই বিপদের কথাটা বলি। কিন্তু আপনি স্পেসিফিক্যালি বুধবার গাড়ি দুর্ঘটনার কথা বলেছিলেন। আমি বলেছিলাম বুধবার দিন গাড়িতে করে কোনো ফাঁকা রাস্তা দিয়ে না যেতে। এটা কি আপনি মিস্টার মিত্রের মুখ থেকেই বুঝে গিয়েছিলেন? বলতে পারেন, কিন্তু এটা কি করে সম্ভব? এ তো ভোজবাজি। না না না, ভোজবাজি নয়, এটা সায়েন্স। তাই বুঝি? তাই একটু আমাদের বোঝান, কিভাবে বিজ্ঞানের সাহায্যে আপনি এরকম সুপার হিরোদের মতো কাজ করছেন। দেখুন, আমার মধ্যে কোনো অতিমানবিক শক্তি নেই। আমার যা আছে সেটা হলো গবেষণা, সাধনা আর অধ্যাবসায়ের পুরস্কার। যদি খুব সহজে বলতে পারেন তাহলে বলি, বিশেষ কিছু মানসিক অনুশীলন আছে, ব্রেন এক্সারসাইজ বলতে পারেন। এগুলো প্র্যাকটিস করলে আপনার মস্তিষ্ক অনেক বেশি কর্মক্ষম হয়ে উঠবে। তখন কিন্তু আপনি আর 5 জন সাধারণ মানুষের চেয়ে মস্তিষ্কের দিক থেকে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে ওঠেন। তাই নাকি? অবশ্যই ভেবে দেখুন তো, কেউ মাতৃজঠর থেকেই কি বক্সার বা মার্শাল আর্টিস্ট হয়ে জন্মায়? একজন সাধারণ মানুষ থেকেই ধীরে ধীরে তারা অসাধারণ ক্ষমতা সম্পন্ন হয়ে ওঠে। আসলে অধিকাংশ মানুষ নিজের মস্তিষ্ককে মাত্র 20% ব্যবহার করে, কিন্তু বাকি 80% থাকে ঘুমন্ত। আমি এই ঘুমন্ত অংশের কিছুটা মাত্র জাগিয়ে তুলতে পেরেছি। বাহ, যে কোনো মানুষ চাইলে তা পারে? হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু বিশেষ কিছু প্রক্রিয়ার মাধ্যমে নিজের ব্রেনকে ট্রেন করতে হবে। আই সি। তা আপনি ভবিষ্যৎ বলে দেওয়া ছাড়া আর কি কি পারেন? বশীকরণ পারেন? দেখুন, আমি আর কি কি পারি সেসব না হয় নাই বললাম। কেন? এতে তো আপনারই ভালো, আপনার ইনকাম বাড়বে। ইনকাম? না না না, টাকা পয়সা এইসবের প্রতি আমার লোভ কোনো কালেই ছিল না, আর আজও নেই। আর তাছাড়া আমার ক্ষমতা খুবই সীমিত। আমি দিনে খুব বেশি হলে 3 জন মানুষের ভাগ্য গণনা করি, এর থেকে বেশি আমার সম্ভব হয় না। আজকের সেলেব সন্ধ্যার এপিসোডটা দেখলি? দেখবো না, এখন তো এটাই হট টপিক রে। সত্যি লোকটা আর দম আছে বলতে হবে। যা বলেছিস। আচ্ছা, লোকটা কি সত্যি সবার ভাগ্য বলে দিতে পারে, নাকি পুরোটাই ঢপ? কি জানি, মনে হলো লোকটা ঢপবাজ নয়, কি জানি। তারপর তবে এইটা বলতে পারি, আমাদের ফুটো কপাল, কোনো কিছুতেই ভাগ্য নেই। হ্যালো, কে? হ্যাঁ, হ্যালো হ্যালো, কর্ণ। কে? অতনু নাকি? আরে আরে ভাই, হ্যাঁ হ্যাঁ, আমি অতনু। ঠিক চিনেছিস। ফাইনালি তোর সঙ্গে কথা বলার সুযোগটা পেলাম। কিন্তু এই মাঝরাতে কি ব্যাপার? এত বছর কোথায় ছিলিস তুই? কলেজের পর থেকে তো আর তোর কোনো খবরই নেই। খবর নেই? কে বললো খবর নেই? খবরই তো আছি। এই এক সংবাদপত্রের সাংবাদিক আমি, তবে আন্ডার কভার। মূলত ক্রাইম নিয়ে কাজ করি। বেশ তো, তার মানে বেশ অ্যাডভেঞ্চারাস লাইফ তোর। তা ভালো, তুই তো এরকমই ছিলি, ডাকা বুকো, সাহসী। সাহস? হ্যাঁ ভাই, সাহস ছিল বটে। আর আমার সাহসী আজ আমার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। মানে কি হয়েছে? তুই ঠিক আছিস তো? না ভাই,
আমি ঠিক নেই, আমার খুব বিপদ, আর আমাকে একমাত্র তুই ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে না, আমি জানি। আমি তো সেদিনের ইন্টারভিউটা দেখেছি, একমাত্র তুই পারবি আমায় সাহায্য করতে। আগে কি বিপদ সেটা তো বল। বলছি, তুই তো জানিস জার্নালিস্টদের কি কি করতে হয়। কিছুদিন আগে, মানে এই সপ্তাহখানেক আগে, আমি একটা কেসের তদন্ত করতে গিয়েছিলাম প্রত্যন্ত একটা গ্রামে। সেই গ্রামের এক ভদ্রলোক অনেকদিন ধরেই নিখোঁজ। গোপন সূত্রে খবর পেলাম তার স্ত্রী আর স্ত্রীর প্রেমিক নাকি তাকে খুন করে সেই গ্রামেরই একটা পরিত্যক্ত বাগানে পুকুরের পাশে পুঁতে রেখেছে। তারপর ব্যাপারটা অনুসন্ধানের জন্য আমি নিজে গিয়ে হাজির হলাম সেই গ্রামে। তখন সন্ধে, ঘুটঘুটে অন্ধকার, নির্জন জঙ্গলে জায়গায় এই প্রথমবার আমার যেন কেমন অস্বস্তি হতে লাগলো। বিশ্বাস কর, এইরকম অস্বস্তি আমার কোনোদিনও হয়নি। বারবার মনে হতে লাগলো কেউ যেন আমার পিছু নিয়েছে। আমি এগিয়ে যাচ্ছি আর পিছনের দিকে তাকাচ্ছিলাম বারবার, কিন্তু কাউকে দেখতে পাইনি। খুব মৃদু হলেও স্পষ্ট শুনলাম তারপর একটা পায়ের শব্দ। কেউ যেন আমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমি প্রথমটা পাত্তা দিইনি, তারপর স্পষ্ট হিস হিস করে সাপের মতো গলায় কি যেন বলল, কি দেখতে এসেছিস? আমার লাশ? আমার লাশের খবর এই দুনিয়াকে জানিয়ে খুব বাহুবা লুটবি, তাই না? আমি চমকে পিছনে তাকালাম, টর্চ কাজ করলো না তখন। অন্ধকারে প্রথমটা কিছু দেখতে পেলাম না, কিন্তু তারপরেই অন্ধকারের মধ্যে একটা ফ্যাকাশে ছায়া মূর্তি। ওর চোখ বলে কিছু নেই, দুটো কালো গর্ত, আর তার ঠোঁটের দুপাশে রক্তাভ লাল ছোপ। ও বলল, যখন আমাকে ওরা খুন করেছিল তখন কোথায় ছিলিস তুই? আমি যখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম তখন কেন আসিসনি বল? ও আমার খুব কাছে চলে এলো। আমি ভয়ে আর্তনাদ করে উঠলাম, বাঁচাও! তারপর সকালে আমি দেখলাম আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। পুলিশ এসে আমায় উদ্ধার করলো, কিন্তু আমি বাড়িতে চলে আসার পরেও সেই আত্মা আমার পিছু ছাড়েনি ভাই। বলিস কি? হ্যালো অতনু, হ্যালো, কথা বল। হ্যালো, এখন আর কথা বলা যাবে না। ও এসে গেছে। কে এসছে? হ্যালো। সকালে চেম্বারে অতনু এসে হাজির হলো। ওর উদ্ভ্রান্তের মতো চেহারা দেখে আমি যেন একটু শিউরে উঠলাম। আগে কখন ওর চেহারা এরম দেখিনি। আরে আয় অতনু, আয়। কাল রাত্রে হঠাৎ ফোনটা, তুই ঠিক আছিস তো? না ভাই, ঠিক নেই। কতদিন আমি এইভাবে বাঁচতে পারবো আমি জানি না। আমি কাল রাতে কার যেন একটা হাসির শব্দ শুনেছিলাম। আর বলিস না, প্রতি রাতে ওই লোকটার আত্মা আমার জীবন দুর্বিষহ করে তুলেছে। সে প্রতি রাতে আমার বাড়ির চারদিকে হেঁটে বেড়ায়, খিলখিল করে হাসে, আমি যেন পাগলের মতো হয়ে যাই। তোর বাড়িতে আর কে আছে? আপাতত কেউ নেই, মানে আমার মা ছাড়া তিনকুলে কেউ ছিল না। মাও মারা গেল গত বছর। বেশি দিন এরকম চললে আমিও হয়তো। আরে না, এসব কি বলছিস? তুই তো এসব ভূত প্রেত এসব কিছুই বিশ্বাস করতিস না, বলতিস এসব কুসংস্কার। তাহলে এখন চোখের সামনে যা দেখছি তা আমি অস্বীকার করি কি করে? তুইও তো শুনলি কাল, শুনিসনি? ভাই কর্ণ, তুই প্লিজ আমাকে বাঁচা। আচ্ছা দেখ, আমি তো জ্যোতিষী, আমি তোর এই সমস্যার সমাধান কতটা করতে পারবো আমি জানি না, তবে আমি তোকে এই ব্যাপারে হেল্প করব। তুই আমাকে আজই কি সেই বাগানে, মানে সেই গ্রামের বাগানে একবার নিয়ে যেতে পারবি? হ্যাঁ নিশ্চয়ই পারবো। তুই যদি সাথে থাকিস আমি জানি এই সমস্যার সমাধান ঠিক হবেই। বাই দ্য ওয়ে কর্ণ, তোর ফিস কত বললি না তো?
তুই এখন এসব ভাবছিস কেন? বন্ধু হয়ে এই বিপদে তোর থেকে ফিস নেব? তাহলে আর কিসের বন্ধু? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এমন একটা বিপদে পড়েছিলাম যে কাউকে বলতেও পারছিলাম না। যাকেই বলবো সে হয়তো হাসবে, নয়তো আমায় পাগল ভাববে। আচ্ছা কর্ণ, তোর কি মনে হয় এই প্রেতাত্মা কেন আমার পিছনে পড়েছে? বুঝতে পারছি না, তবে আমার বিশ্বাস গোটা ঘটনা ওখানে গেলে ক্লিয়ার হতে পারে। কর্ণ, মনে হচ্ছে আমাদের এখানেই নামতে হবে, সামনে আর গাড়ি ঠোকানো যাবে না। ঝাপসা আধারে দেখলাম দুধারে সীমাহীন বিস্তৃত জমি আর মধ্যিখানে আলপথ। ঠিক আছে, কাছাকাছি যখন এসে গেছি চল পা চালাই। সরি ভাই তোকে এতটা ট্রাভেল দেওয়ার জন্য। জায়গাটা অন্ধকার, একটু দেখে যেতে হবে। আরে না না ঠিক আছে, এখন তাড়াতাড়ি চল। সত্যি আজ এতবার জ্যামে ফাঁসলাম, সেই জন্যই আসতে সন্ধে হয়ে গেল, নইলে দুপুর নাগাদই চলে আসতে পারতাম। ঠিক আছে ঠিক আছে, দিনের বেলা এলে ব্যাপারটা চাক্ষুষ নাও হতে পারতো। হ্যাঁ তা যা বলেছিস, কিন্তু তুই সাথে আছিস বলে আমি সাহস পাচ্ছি ভাই, নয়তো। চিন্তা করিস না, আমি আছি তো। ঘন অন্ধকারময় আলপথ পেয়ে এগিয়ে গেলাম আমরা। সামনেই দেখলাম খানিক দূরে একটা জলাশয় দেখা যাচ্ছে। চারদিকটা একবার দেখে নিয়ে অতনুকে পেছনে ফেলে বেশ কিছুটা এগিয়ে গেলাম। এখানেই কোথাও লোকটাকে পুঁতে রাখা হয়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু কর্ণ, তোর পিছনে দেখ। অতনুর কথা শুনে পিছনে ফিরে তাকাতেই চমকে উঠলাম। অতনুর দেওয়া সেই বিবরণ হুবহু মিলে গেল যেন। কি বিভৎস তার চেহারা! কে 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 তুমি? কে আমি? আগে বল, তুই কে? ভণ্ড জ্যোতিষী, কতদিন তোর এই পুত্রকে চালাবি? কে 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 তুমি? আজ তোর সব গল্প ফাঁস করব। এসব কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? তবে রে। দেহটা আমার দিকে এগিয়ে আসতে আসতে হঠাৎ ছিটকে পড়লো সজোরে। স্যার স্যার হেল্প করুন, পড়ে গেছি খুব জোর। অতনু, কি হচ্ছে সব? তোর হাতে ক্যামেরা কেন? দাঁড়া দাঁড়া, আজ তোর সব খেল খতম করব আমি। সবাই জানতে পারবে তুই কত বড় ঠকবাজ। তাই তো এই খেলাটা সাজিয়েছি বন্ধু। রাহুল, উঠে এসো উঠে এসো উঠে এসো। আচ্ছা বুঝলুম বুঝলুম সব। এবার তোদের পিছনে একবার তাকিয়ে দেখ তো। এ কি এরা কারা? এদের কিন্তু আমি চিনি না। তুই কি চিনিস? দেখ তো ভালো করে। না না, আমি চিনি না, আমি চিনি না, বিশ্বাস কর আমি চিনি না কর্ণ। এসব আমার সাজানো নয়, এগুলো আমার প্ল্যানে ছিল না। প্ল্যানে ছিল না তো কি হয়েছে? সব কিছু কি প্ল্যান মাফিক হয়? তোর ভাগ্যকে কি তুই প্ল্যান করে বদলে দিতে পারিস? পারিস না। কি বুঝতে পারিসনি? ভেবেছিলি সব কিছুই মিথ্যে, বুজরুগি, তাই তো? আমাকে এই বাগানে ডেকে এনে ভূতের ভয় দেখাবি, আর আমিও গড় গড় করে সব উগড়ে দেব, আর সেটাই খবরের ফ্রন্ট পেজে ছাপবি, তাই তো? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। শোন, আমি তোকে ক্ষমা করতে পারি, কিন্তু ওরা কি ক্ষমা করবে? এই পিশাচটার কোনো ক্ষমা নেই। কি মনে আছে এত বছর ধরে কত মানুষের মৃত্যুর খবর তুই টাকা খেয়ে চেপে গিয়েছিলি? মনে পড়ে সেই ছেলেটার কথা, অন্যায়ের প্রতিবাদ করায় যাকে খুন হতে হয়েছিল 1 জানুয়ারির রাতে। তোর কাছে সব প্রমাণ থাকা সত্ত্বেও তুই কিচ্ছু করিসনি। মনে পড়ে সেই মেয়েটার কথা, যার ভিডিও অডিও সব থাকা সত্ত্বেও তুই লোভে পড়ে সবকিছু বিক্রি করে দিয়েছিলি? আজ আমরাই তোর প্রতিশোধ নেব, প্রতিশোধ। আমার হাতে কিচ্ছু নেই অতনু, এটাই ছিল তোর ভাগ্যে।
কর্ণ কর্ণ আমায় বাঁচা, কর্ণ কর্ণ, আর একবার চান্স দে। দাঁড়াও তোমরা। অতনু, তুই কি চাস নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে? হ্যাঁ হ্যাঁ চাই। তাহলে শোন, কালই মিডিয়ার কাছে নিজের সমস্ত ভুল স্বীকার করবি। পারবি? হ্যাঁ পারবো, আমি পারবো, আমি নিজের ভুল স্বীকার করতে পারবো। আমি আমি জেলেও যেতে পারবো। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। তারপর সবকিছু স্বীকার করলে অতনুর বেশ কিছু বছরের জেল হলো।